আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কিভাবে আপনি স্টেপ ওয়াইজ ইফতারির আইটেমগুলো তৈরি করতে পারেন সেই রেসিপি। চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই। এখানে আমরা প্রথম স্টেপ শুরু করছি ছোলাটা সিদ্ধ করার জন্য। এখানে 2 কাপ পরিমাণ ছোলাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। এখানে বড় বড় 2টি আলু দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ। এখানে 2 কাপ পরিমাণ ছোলার জন্য 1 টেবিল স্পুন লবণ দিয়েছি এবং হলুদ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে তারপর আমরা এটাকে ভাজতে যাব। ভাজার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম এবং একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কয়েকটা এলাচ, তেজপাতা এবং দারুচিনি এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এই মশলাটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। 1 টেবিল স্পুন রসুন এবং 1 টেবিল স্পুনের একটু কম আদা বাটা দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভাজতে ভাজতে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা যদি পুড়ে যায় তাহলে রান্নাটা টেস্ট ভালো লাগবে না। তারপর মশলার জন্য যেটুকু লবণ দরকার সেটুকু লবণ দিব। 1/2 চামচের একটু কম লবণ দিয়েছি। রোজা থেকেই রান্নাটা করা হচ্ছে, এটা তো টেস্ট বোঝা যাবে না। তবে ইফতারের পরে আমরা সব কিছু টেস্ট করে দেখছিলাম, তখন পারফেক্ট ছিল। আপনারা চাইলে 2 কাপ ছোলার জন্য 1 টেবিল স্পুন লবণ দিতে পারেন, তাহলে আপনাদের ছোলা ভুনাতে লবণের পরিমাণ কম হবে না এবং মশলা অনুযায়ী মশলার জন্য অল্প একটু দিবেন। তারপর কিছুটা পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন ঝালটা। তার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমরা শুকনা মশলা অ্যাড করব হলুদ গুঁড়া। এখন আমি যদি হলুদটা আগে দিয়ে দিই তাহলে অনেক তাপ পেয়ে হলুদটা কালচে হয়ে যেতে পারে, এই জন্য একটু পানি দিয়ে তারপরে হলুদটা অ্যাড করব, তাহলে হলুদের সুন্দর যে রং সেটা থাকবে। আর হলুদ সব সময় মনে করবেন একটু কম পরিমাণে ইউজ করার জন্য, কারণ হলুদের গন্ধটা হয়ে গেলে তখন আর কোনো রেসিপি ভালো লাগে না খেতে। এই জন্য অল্প অল্প করে আমি হলুদটা অ্যাড করেছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা ছোলাগুলো এর ভেতরে দিয়ে দিব। সিদ্ধ করে রাখা ছোলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ছোলাগুলো মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমরা যে ছোলার সাথে 2টা বড় সাইজের আলু রেখেছিলাম সেগুলো আধা ভাঙা করে দিয়ে দিব। এগুলো যেহেতু অনেক সফট হয়ে গিয়েছে, এগুলো বেশি ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। এগুলো নাড়তে চাড়তে আপনার ছোলার সাথে মিশে যাবে। ছোলাটার সাথে আলুটা প্রপারভাবে মিক্স হয়ে গেলে তারপর আমরা এখানে আরও কিছু সময় ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমরা এখানে জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিব। গরম মশলার গুঁড়াটা খুবই কম পরিমাণে ইউজ করতে হবে, নয়তো বেশি গন্ধ হয়ে যাবে। খুবই কম পরিমাণে, জাস্ট ফ্লেভারের জন্য দিব। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ছোলাটাকে ভেজে নেবেন। যদি কেউ একটু মাখা মাখা খেতে চান তাহলে একটু পানি দিয়ে জাল করে নেবেন, তাহলে একটু গামাখা হবে। আর যদি সেটা কেউ পছন্দ না করেন তাহলে ভাজা ভাজা করে নেবেন। একটু বারবার নেড়ে চেড়ে ভাজা ভাজা করলে সুন্দর হবে। সব শেষে আমরা এখানে ধনিয়া পাতা অ্যাড করব। এটা অপশনাল, কেউ পছন্দ করলে দিবেন, কেউ পছন্দ না করলে দিবেন না।
তাছাড়াও সিজনাল হলে দিবেন, সিজনাল না হলে নাও দিতে পারেন। ধনিয়া পাতাটা চুলাটা বন্ধ করে দিলেও হবে, কিংবা দেওয়ার পরে বন্ধ করে দিয়ে তারপর নেড়ে চেড়ে নেবেন। তাহলে যে এর একটা সুন্দর কালার সেটা বজায় থাকবে এবং সুন্দর একটা গন্ধ লাগবে। আর নয়তো যে এটাকে যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে পাতার কালারটা একটু পোড়া পোড়া হয়ে যাবে, দেখতে কালচে মতো হয়ে যাবে, সেটা দেখতে সুন্দর লাগবে না। ছোলার সাথে এই ধনিয়া পাতাটা মিক্স করে দিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দিব। রেখে আমরা পরবর্তী স্টেপ আলুর চপ তৈরি করার জন্য আমরা পুরটাকে রেডি করে নিব। আমরা মূলত আলুর পুরটা দিয়ে ডিমের চপ তৈরি করব। চলুন তাহলে কিভাবে রেডি করি আলুর পুরটা দেখে নেই। প্রথমে সিদ্ধ করা আলুগুলোকে নিয়ে নিব, ম্যাশ করে নিতে হবে। আর অন্য একটা পাত্রে সরিষার তেল নিয়েছি, নিয়ে পেঁয়াজ কুচিটা কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি। একটু হালকা লালচে কালার চলে আসলে আমরা এখানে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে আলুটার সাথে পেঁয়াজ এবং তেলটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। একটু ভাজা ভাজা করতে হবে এই আর কি। আর এই আলুটার ভেতরে আমরা স্বাদ অনুযায়ী একটু কাঁচামরিচ কুচি দিব এবং কিছুটা পরিমাণ শুকনা মরিচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনা মরিচটাকে একটু মেখে নিব। নিয়ে সেটা আলুর ভিতরে দিয়ে দিব, দিয়ে প্রপারলি আলুর সাথে মিক্স করে নিব। তারপর এখানে 1 টিস্পুনের একটু কম চটপটির মশলা দিব, জাস্ট একটা সুন্দর ফ্লেভার দিবে এবং টেস্টটা বেড়ে যাবে। তারপর অল্প কয়েকটা কাঁচামরিচ দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমরা এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করব। এই ধনিয়া পাতাটাকে আলুর সাথে প্রপারলি মিক্স করে তারপর আমরা অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিব। আপনারা চাইলে এই পুরটা দিয়ে শুধুমাত্র আলুর চপও তৈরি করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এর ভেতরে একটু চিকেন কিমা দিয়ে কিংবা চিকেনটাকে রান্না করে এর ভেতরে দিয়ে চিকেন চপ তৈরি করতে পারেন। এছাড়াও আপনারা ডিমের চপ তৈরি করতে পারেন, এটার ভেতরে ডিম দিয়ে ডিমের চপ তৈরি করতে পারেন। এখন আমরা চপ তৈরির জন্য গোলাটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং 1/4 পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি 2 টিস্পুন এবং এটাকে চেলে নিয়েছি। সুন্দরভাবে চেলে নিলে আপনার বেসনের যে মিক্সারটা করবেন তখন দলা বেঁধে থাকবে না, খুব তাড়াতাড়ি ব্যাটারটা রেডি হয়ে যাবে। এখন এখানে 1 টিস্পুন আদা বাটা এবং 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং চটপটির মশলা দিয়ে দিয়েছি 1 টিস্পুন। এখানে আমি ঝালের গুঁড়া অ্যাড করিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের গুঁড়াটা অ্যাড করতে পারেন। জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন এবং পরিমাণ মতো পানি দিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নিব। অল্প অল্প করে পানি দিবেন, তাহলে আপনাদের ব্যাটারটা খুব সুন্দর হবে। তাহলে বেশি ঘন হয়েও যাবে না, বেশি পাতলাও হয়ে যাবে না। অল্প অল্প পানি দিয়ে দিয়ে ব্যাটারটাকে মিক্স করে নেবেন। যখন দেখবেন যে ব্যাটারটা উপর থেকে ছাড়লে স্মুথভাবে পড়বে, তখন বুঝবেন যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবং একটা আঙুল দিয়েও চেক করে দেখতে পারেন যে আঙুলে যদি ব্যাটারটা কোট করা যায় তাহলে বুঝবেন যে এ পর্যায়ে আর পানি অ্যাড করতে হবে না। তারপর আমরা এটাকে রেখে দিব অন্য সাইডে আধা ঘন্টার জন্য রেস্টে। এ পর্যায়ে আমরা পেঁয়াজুর জন্য
মিক্সচারটা রেডি করে নিব। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি রয়েছে, উঁচু উঁচু 1 কাপ, এটা 1.5 কাপের মতোই, এবং ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, রসুন দিয়ে দিয়েছি 1 টিস্পুন এবং আদা বাটা দিয়ে দিব 1 টিস্পুন। চটপটির মশলা দিয়ে দিব 1 টিস্পুন। চটপটির মশলাটা দিলে পেঁয়াজু কিংবা চপের ব্যাটারে অনেক টেস্ট বেড়ে যায়। তারপর এখানে জিরা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়াও দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ ডাল আমরা একটু অল্প ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে 1/4 কাপ চালের গুঁড়া দিয়েছি এবং 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, এবং বাইন্ডিংয়ের জন্য যেটুকু দরকার বেসন সেটুকু আমরা দিয়ে নেব। এখানে 1/3 কাপের একটু বেশি পরিমাণে লাগছে। তারপর একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। অনেকে পেঁয়াজুতে চিনি দেয়, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন। তারপর এটাকে ডুবো তেলে ভাজতে হবে। আমি একটা ছোট কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। ছোট কড়াইতে তেল দিলে অনেক বেশি তেল দেওয়া লাগে না, ডুবো তেলে ভাজাগুলো সুন্দর ভাজা যায়। এখন পেঁয়াজুটা ভাজতে থাকতেছি এবং অন্যদিকে আমাদের যে আলুর পুরটা ছিল, এটা আলুর পুরটা দিয়ে ডিম আলুর চপটা রেডি করে নিব। তাছাড়াও এই গরম তেল এখান থেকে তুলে একটু এই ব্যাটারের ভেতরে দিয়ে দিয়েছি, আর 2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি, এটা ফার্স্টার ক্লার্কের বেকিং পাউডার। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেল। পেঁয়াজুটা ভাজা শেষ হয়ে গেলে আমরা এই ব্যাটারটা দিয়ে চপগুলো ভেজে নেব। আপনার যতটুকু পরিমাণ দরকার হবে আপনি ততটুকু পরিমাণ ভেজে নেবেন, আর যে ব্যাটারটা থাকবে সেটুকু আপনি চাইলে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। 2 থেকে 3 দিন অনায়াসে ভালো থাকবে। তারপর এটাকে আমরা ভেজে নেব ডুবো তেলে। এগুলো মুখে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। স্টেপ ওয়াইজ কাজটা করলে খুব সহজ হয়ে যায়। যেমন প্রথমে ছোলাটা ভুনে নিলাম, তারপর পেঁয়াজুটা রেডি হয়ে গেল, তারপর এখন ডিম আলুর চপটা রেডি করলে আমাদের বেগুনের চপটা বাকি থাকবে। বেগুনটাও আমি কেটে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে তুলে সেটাকে একটু পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। ডিম আলুর চপগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা বেগুনের চপ ভেজে নেব। তারপর আমরা ইফতারগুলোকে পরিবেশন করার জন্য প্লেটে প্লেটে উঠিয়ে নিব। আপনারা চাইলে এই ব্যাটার কিংবা পেঁয়াজুর যে মিক্স আছে সেটা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন যদি একটু বেঁচে থাকে। কথা হলো আপনি এই ব্যাটারটা যদি ফ্রিজে রাখেন তবে অবশ্যই পরের দিন যখন এটা দিয়ে আবার তৈরি করবেন একটু পরিমাণ পানি অ্যাড করে নেবেন, কারণ বেসনের ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তখন। এজন্য আজকে আমি তৈরি করছি, কত সুন্দর হয়েছে। এই ব্যাটারটা দিয়ে কালকে আমি যখন তৈরি করব তখন আবার একটু পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে একটু রানিং কনসিস্টেন্সিতে নিয়ে চলে আসব। তারপরে আমরা চপগুলো ভাজতে থাকবো, রেডি করব। আমাদের ইফতারগুলো রেডি করা শেষ। রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই যারা পারেন রেসিপিগুলো তারা তো পারেনি, আর যারা পারেন না নতুন তাদের জন্য রেসিপিগুলো অনেক উপকারে আসবে। চাইলে চ্যানেলটির সাথে থাকতে পারেন এবং মজার মজার রেসিপি শেয়ার করব, এবং মিষ্টি, দই, আইসক্রিম এগুলোর অথেন্টিক রেসিপি আমি শেয়ার করব, এবং নো ফেল রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।